হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা জানো যে কিছুদিন আগেই আমরা একটা সিরিজ লঞ্চ করেছি, যেটা হচ্ছে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলছে ইউটিউবে। তো এক্ষেত্রে থেকে আমরা অনেকগুলো ভালো ভালো জিনিস শিখছি। কীরকম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রিপারেশন হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে জিকে, সেই জিকে যে টপিকসগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, আমরা যখন আলোচনা করছি সবগুলোকে একসঙ্গে নিয়ে, মানে সব টপিক্সের সঙ্গে কি রিলেটেড, কি কি লিঙ্ক রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করছি। সুতরাং এই সিরিজটা কিন্তু ছেলে মেয়েদের প্রিপারেশনকে আরো মজবুত করার জন্য কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট একটা সিরিজ। তো সরাসরি দেখে নিই আজকের ডেটে, অর্থাৎ 28শে জুন। 28শে জুন কি কি এরকম ঘটনা রয়েছে যেটা আমাদের জেনে রাখা পরীক্ষার জন্য প্রয়োজন রয়েছে। তো আমরা সরাসরি টপিক্সেই চলে যাই। আমাদের ফার্স্ট টপিক, দেখো ফার্স্ট টপিক খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। আমরা যদি খবর রাখি তাহলে আমরা দেখবো যে প্যারিস অলিম্পিক্স হতে চলেছে। তাহলে এর মাঝে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এর মধ্যেই আমরা পেলাম, সেটা হচ্ছে অলিম্পিক 2024 এটা কোথায় হতে চলেছে। অলিম্পিক 2024 কিন্তু এবছর প্যারিসে হতে চলেছে, ঠিক আছে। এবার তাতে আমাদের ভারত থেকে ওমেনদের যে 400 মিটার ইভেন্ট, সেই 400 মিটার ইভেন্টে একজন কোয়ালিফাই করেছে। অর্থাৎ অলিম্পিক খেলার জন্য তো মানুষের একটা কোয়ালিফিকেশন দরকার, এবং যার জন্য কিন্তু একটা আগে থেকেই প্রোগ্রাম চলতে থাকে, যেখানে মানুষকে বা যারা কম্পিটিটর আছে তারাকে কোয়ালিফাই করতে হয়। সেই কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু আমাদের ভারত থেকেই একজন মহিলা, যিনি 400 মিটার যে ইভেন্ট, 400 মিটার দৌড়, সেখানে কিন্তু কোয়ালিফাই করে গেছেন, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে দু তিনটে টপিকস আমরা পেলাম, যে হচ্ছে প্রথম হচ্ছে অলিম্পিক্স 2024 কোথায় হচ্ছে, প্যারিসে হচ্ছে, ফ্রান্সের। এবার দেখা যায় যদি যে 400 মিটার ইভেন্টে ভারত থেকে এবছর একজন কোয়ালিফাই করেছে অলিম্পিক, মেন অলিম্পিকে খেলার জন্য। তার নাম কি? তার নাম হচ্ছে কিরণ পাহাল, ঠিক আছে। নামটা দেওয়া আছে কিরণ পাহাল। তো কিরণ পাহাল কিন্তু 400 মিটার খেলার জন্য অলিম্পিকে অংশগ্রহণ করেছে। বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। হরিয়ানা থেকে আমরা প্রতি বছর যদি অলিম্পিক সম্পর্কে দেখি, যে অলিম্পিক্সে কিন্তু হরিয়ানা কিন্তু দারুণ একটা পারফরমেন্স করে, কারণ আমরা বক্সিং বা তার সঙ্গে সঙ্গে যে আরো খেলাগুলো রয়েছে, ঠিক আছে, রেসলিং, যেগুলোতে কিন্তু ভারত বরাবরই কিন্তু দারুণ সাকসেস করে এবং প্রচুর মানে ট্রফি নিয়ে আসে। আমরা এখন গোল্ড পাচ্ছি অলিম্পিক্সে, সিলভার, ব্রোঞ্জ তো পাচ্ছে প্রতি বছরই, ঠিক আছে। তো সেগুলো যদি দেখি, মোটামুটি যে হরিয়ানা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন রেসলিং এবং তার সঙ্গে সঙ্গে বক্সিং, এই দুটোতে অংশগ্রহণ করছে, ঠিক আছে। তো এবছরও হরিয়ানা থেকে কিন্তু কিরণ পাহাল বলে আমাদের স্পোর্টস পার্সন, যিনি 400 মিটার ওমেন ইভেন্টে কোয়ালিফাই করেছেন প্যারিস অলিম্পিক্সে খেলার জন্য। এবার হরিয়ানা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। হরিয়ানার ক্যাপিটাল কি? হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এটা আমাদের জাস্ট জিকের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি জেনারেল নলেজের কোশ্চেন পড়ে, আমরা যে ছোট ছোট পরীক্ষাগুলো দিই, সে গ্রুপ ডি হোক, ক্লার্কশিপ হোক, সে পরীক্ষায় কিন্তু এরকম দু একটা ক্যাপিটাল জানতে চাই, যে কোন রাজ্যের কি ক্যাপিটাল বা কোন দেশের কি ক্যাপিটাল। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চণ্ডীগড় কিন্তু ইম্পর্টেন্ট হবে, কারণ চণ্ডীগড় আমরা জানি যে এটা এই ক্যাপিটালটা দুটো আহ, রাজ্যের ক্যাপিটাল, ঠিক আছে। চণ্ডীগড়, হরিয়ানা আর হচ্ছে পাঞ্জাবের দুটোরই ক্যাপিটাল হচ্ছে এই চণ্ডীগড়। এবার বর্তমানে হরিয়ানার সিএম কে আছেন? হরিয়ানাতে কিছুদিন আগেই ভোট হয়েছে, এবং তাতে যে সিএম হয়েছে নায়েব সিং সাইনি, ঠিক আছে। হরিয়ানা সিএম এর নাম এটা। এবার হচ্ছে হরিয়ানাতে আর কি কি বিখ্যাত রয়েছে। হরিয়ানাতে দেখো আমরা দুটো ন্যাশনাল পার্ক পেয়েছি। যদিও আমরা যদি পার্ক মানে ফরেস্টের হিসাবে দেখি, যে সবচেয়ে কম ফরেস্ট কিন্তু আমাদের এই হরিয়ানা, পাঞ্জাব এই দুটো রাজ্যে রয়েছে। এখানে ফরেস্ট পার্সেন্টেজ একেবারেই কম, একবারে কম, ঠিক আছে। তার মধ্যেও কিন্তু দেখি, আমরা যদি দেখি, দুটো কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। এগুলো ইম্পর্টেন্ট একটা কারণে, কারণ হরিয়ানার মতো রাজ্য যেখানে ফরেস্ট প্রায় নেই বললেই চলে, মানে একবারই ইনসিগনিফিকেন্ট পরিমাণে, সেখানেও কিন্তু সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে। আর হচ্ছে কালেশ্বর ন্যাশনাল পার্ক। এই দুটো ন্যাশনাল পার্ক কিন্তু হরিয়ানাতে বিখ্যাত। তাহলে দেখো আমরা একই সঙ্গে পড়লাম কিরণ প্যাটেলকে নিয়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা হরিয়ানা সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন পেয়ে গেলাম, যেটা কিন্তু আমাদের জেনারেল নলেজকে আরো ডেভেলপ করলো। এরপর যদি আমরা দেখি যে এবছর আমাদের 24-এর অলিম্পিক্স হচ্ছে প্যারিসে, ঠিক এর পরের অলিম্পিক্স আমরা জানি 4 বছর পর পর হয় অলিম্পিক্স, সেটা কি 2028-এ হবে, সেটা কোথায় হবে? এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন পরীক্ষাতে এসব কোশ্চেন গুলো জানতে চাইছে, যে আমাদের পরের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো কোন দেশ আয়োজন করতে চলেছে। এগুলো কিন্তু একটা ফেভারিট টপিকস কারেন্ট অ্যাফেয়ার্স এর। তাহলে সেই জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এ সামার অলিম্পিক্স কোথায় হবে সেটা কিন্তু জানতে হবে। এটা হবে এর পরের বার ইউনাইটেড স্টেটস এর লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে। তাহলে পরের যে অলিম্পিক্স সেটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হতে চলেছে 2028-এর জন্য। 2024-এর জন্য আমরা যেটা দেখলাম, সেটা প্যারিস, ফ্রান্সে হতে চলেছে, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা চণ্ডীগড় সম্পর্কে বা হরিয়ানা সম্পর্কে কিছু ইনফরমেশন জানলাম, যেগুলো কিন্তু পরীক্ষার পারপাসই হোক বা ওয়েল ইনফর্মড সিটিজেন হওয়ার জন্যই হোক, আমাদের একটু
মনে রাখার দরকার আছে। এরপর আসি নেক্সট টপিকস। হুইচ কান্ট্রি জয়েন্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ঠিক আছে, এতে 100তম মেম্বার হিসেবে, ফুল মেম্বার, অনেকগুলো 100-এর বেশি মেম্বার আছে, কিন্তু ফুল মেম্বারশিপ যদি বলা হয়, এই ফুল মেম্বার, এই ফুল টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 100তম ফুল মেম্বার হিসেবে 26 তারিখে জয়েন করেছে। ঠিক আছে, কোন দেশ? তাহলে এটা কোশ্চেনটা কি দেওয়া আছে, যে 100তম ফুল মেম্বার হিসেবে আমাদের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কোন দেশ যোগ দিল সম্প্রতি? সম্প্রতি মানে একবারে ভেরি রিসেন্ট, দেখতে পাচ্ছ তো, 26 তারিখ, 26শে জুন 2024। তাহলে কোন দেশ এটা হলো 100তম দেশ? এটা হচ্ছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে, প্যারাগুয়ে হচ্ছে সেই দেশ যারা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে একবারে নবীনতম দেশ। দেশ মানে কি, ফুল মেম্বার হিসাবে। এরপরে যদি আমরা দেখি যে এরকম মোটামুটি 120টা এরকম কান্ট্রি আছে যারা এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত আছে, কিন্তু তারা সবাই ফুল মেম্বারশিপ পায়নি। ফুল মেম্বারশিপ আমাদের 100টা কান্ট্রি পেলো, তার মধ্যে লাস্ট কান্ট্রি হচ্ছে প্যারাগুয়ে, যে হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 26 তারিখে জয়েন করেছে। এবারে সোলার অ্যালায়েন্স ব্যাপারটা কি? সোলার অ্যালায়েন্স কিছুই নয়, যে আমাদের কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, আমরা যদি দেখি যে 23.5 ডিগ্রি নর্থ, যেটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা, আর ঠিক নিচের দিকে মানে নিরক্ষরেখার নিচে দক্ষিণ দিকে যেটা, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। ঠিক মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা, এই দুটোর মাঝে যে দেশগুলো পড়ছে, এই দেশগুলো কি মেনলি সোলার অ্যালায়েন্সের মধ্যে তারা রয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা লেখা আছে, দ্য কান্ট্রিজ বিটুইন দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড দ্য টপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে, তাহলে সোলার অ্যালায়েন্সে কোন কোন কান্ট্রিগুলোকে আমরা দেখতে পাচ্ছি? সেই কান্ট্রিগুলোই বেশিরভাগই রয়েছে যেগুলো হচ্ছে আমাদের মকরক্রান্তি রেখা আর কর্কটক্রান্তি রেখা, এই দুটো রেখার মাঝে যে কান্ট্রিগুলো রয়েছে। মেনলি এর অবজেক্টিভ কি এই সোলার অ্যালায়েন্সের? এর অবজেক্টিভ হচ্ছে টু ওয়ার্ক ফর দ্য এফিসিয়েন্ট কনজাম্পশন অফ সোলার এনার্জি। ঠিক আছে, আমরা তো জানি যে আমরা যে এনার্জিগুলো ইউজ করছি সেগুলো সবই একদিন না একদিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে কয়লা বা ফসিল ফুয়েলস যেগুলো পুড়িয়ে পর আমরা তাপবিদ্যুৎ তৈরি করি, ঠিক আছে, সেগুলো তো লিমিটেড এবং সেটা সোর্স কিন্তু খুবই কম, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হতে চলেছে। তার জন্য আমাদের দরকার হচ্ছে বিকল্প কোনো এনার্জি, এবং সেই বিকল্প এনার্জির মধ্যে উল্লেখযোগ্য এনার্জি যেটা, যার ভবিষ্যৎ কিন্তু প্রচুর সুদূর প্রসারী, সেটা হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এ কিন্তু আমাদের বর্তমান যে জেনারেশন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে। তো সেটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মূল অবজেক্টিভ, যে আমরা সবসময় সোলার যে এনার্জি সেটার উপরে বেশি গুরুত্ব দেবো, আর কিটাকে কমাবো আমরা, রিডিউস দ্য ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস, অর্থাৎ কয়লা, পেট্রোলিয়াম, ঠিক আছে, যেগুলো ফসিল ফুয়েলস বলে পরিচিত, সেই সব যে ফুয়েলগুলো রয়েছে ওই ফুয়েলগুলোর উপর আমাদের ডিপেন্ডেন্সি আমরা কমাবো। এটা কমিয়ে আমরা সোলারের উপর বেশি গুরুত্ব দেবো, এবং যাতে করে আমাদের পরিবেশও ঠিকঠাক থাকে এবং পরিবেশটা মোটামুটি সাস্টেনেবল হয়, যাতে পরিবেশ দূষণ আমরা কম করি। কারণ ফসিল ফুয়েলস ইউজ করা মানেই কিন্তু এর একটা বিরাট সাইড ইফেক্ট রয়েছে, এবং সেই সাইড ইফেক্টস কি, পরিবেশ দূষণ। ঠিক আছে, আর পরিবেশ দূষণ থেকে দেখছি আমরা যে প্রচুর পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং, যেটা এখন আমাদের মানে বর্তমান কন্ডিশন, যে টেম্পারেচার এত বাড়ছে। আমরা কিছুদিন আগেই, দুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখালাম যে হরিয়ানার একটা জঙ্গল, ঠিক আছে, যেটা এত কাছে হিমালয়ের, তার ফলেও কিন্তু টেম্পারেচার সেখানে 46 ডিগ্রি ধরে কদিন থাকার ফলে সেই জঙ্গলেও কিন্তু আগুন লেগে গেল। ঠিক আছে, তাহলে এত ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার জন্য কিন্তু এই ফসিল ফুয়েলস এর উপর আমাদের নির্ভরশীলতা অনেক কমাতে হবে, এবং যার রিপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে সোলার এনার্জি। একমাত্র সোলার এনার্জি পারবে ফসিল ফুয়েলকে একটু কমিয়ে দিতে এর ব্যবহার। এবার দেখো, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা কিভাবে তৈরি হলো? এটাতে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উনি ইংল্যান্ডের একটা ওয়েম্বলি স্টেডিয়াম রয়েছে দেখো 2015 সালে, যেখানে একটা বক্তব্য দিয়েছিলেন, এবং সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে আমাদের যে কান্ট্রিগুলো নিরক্ষরেখার দুদিকে রয়েছে, অর্থাৎ মকরক্রান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখার মাঝে রয়েছে, সেই দেশগুলোকে উনি সূর্যপুত্র বলে অবহিত করেছিলেন। সূর্যপুত্র অর্থাৎ কি, এরা সরাসরি কিন্তু প্রচুর পরিমাণে সানলাইট পায়। নিরক্ষরেখাতে আমরা জানি যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এবার আমরা মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, এটা ভূগোলে পড়েছি, তখনও দেখেছি যে যখন কর্কট সংক্রান্তি হয় তখন কর্কটক্রান্তি রেখার উপরে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে। ঠিক আছে, ঠিক এই যে কান্ট্রি গুলো রয়েছে, সেই কান্ট্রি গুলোকে এর মধ্যে যারা রয়েছে তারাকে বলা হচ্ছে সূর্যপুত্র। কারণ দেখো, ও যদি বাংলা করা হয় সন্স, সরি ইংরেজি করা হয়, তাহলে তার নাম হচ্ছে সন্স অফ দা সান। তাহলে এই দেশগুলো কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের এনার্জি পায়, সূর্যের আলো পায়, যার ফলে এদের মধ্যে হিউজ পোটেন্সিয়াল রয়েছে। এ কয়েকটা কান্ট্রি এই দেশগুলোর, মানে এই দুটো কর্কটক্রান্তি মকরক্রান্তির মাঝে, যাদের প্রচুর পোটেন্সিয়াল রয়েছে যে যারা সোলার এনার্জি তৈরি করতে পারবে, সেই দেশগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা হলো পরে
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তৈরি হয়েছিল কত সালে? 30শে নভেম্বর 2015। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের এস্টাবলিশমেন্ট। এদের ফাউন্ড হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল প্যারিস ফ্রান্সে, কিন্তু এদের হেড অফিস যদি দেখা যায়, হেডকোয়ার্টার, সেটা হচ্ছে আমাদের ভারতে গুরুগ্রাম, যেটা আমরা বলি গুরগাঁও, যেটা আগে গুরগাঁও নাম ছিল, সেই গুরগাঁও হরিয়ানাতে এর কিন্তু হেডকোয়ার্টার। তাহলে দেখো আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে পেলাম। ফার্স্ট ইনফরমেশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 100তম মেম্বার কে হলো, ফুল মেম্বার, একবারে ফুল ফ্লেজেড, সেটা হচ্ছে প্যারাগুয়ে। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরেও আমরা কিছু কিছু জিনিস আলোচনা করলাম, যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কি, এটা কে, মানে কারা তৈরি করেছিলেন, এর মধ্যে কতগুলো দেশ এখন রয়েছে। দেখো 120টা দেশ বলছে, ফুল ফ্লেজেড মেম্বার 100টা পেলাম, লাস্ট দেশ পেলাম প্যারাগুয়ে। এরপর হচ্ছে আমরা দেখলাম যে কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা এর মাঝের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোই মেনলি আমরা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মধ্যে দেখছি। এটা তৈরি হয়েছিল 30শে নভেম্বর 2015, আর এদের হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানা। তাহলে অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের খুব ভালোভাবে এগুলো মেমোরাইজ করে রাখতে হবে। নেক্সট টপিক, হুইচ ব্যাংক হ্যাজ সাইন্ড ইন্ডিয়ান টেনিস প্লেয়ার সুমিত নাগাল অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা এন্ডোর্সার যেটা বলা হয়। তাহলে সুমিত নাগাল, ঠিক আছে, উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান টেনিস প্লেয়ার। আমরা সবাই জানি, আমরা যদি পরীক্ষাতে দেখি যে পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়ের নাম দেয়, জেনারেলি যে নামগুলো আমাদের কাছে খুবই পরিচিত নয়, এমন নয় যে বিরাট কোহলির নাম দেবে, কারণ এটা আমরা সবাই জানি যে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং খুবই ফেমাস পার্সোনালিটি। কিন্তু সেটা নয়, আমরা মানে পরীক্ষাতে এমন ভাবে দেয় যে নামগুলো জেনারেলি আমরা জানি না, বা যেগুলো নিয়ে আমরা খুব বেশি চর্চা করি না, তাহলে সেরকম নামগুলো দেয়। যেমন এটা দিতেই পারে যে সুমিত নাগাল উনি কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। এবার দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে যে হুইচ ব্যাংক হ্যাজ সাইন্ড ইন্ডিয়ান টেনিস প্লেয়ার সুমিত নাগাল অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড এন্ডোর্সার। ঠিক আছে, সেটা কে, কোন ব্যাংক? ব্যাংক অফ বরোদা। তাহলে ব্যাংক অফ বরোদা সুমিত নাগালকে তাদের ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে নিয়োগ করেছে। এবার দেখো ব্যাংক অফ বরোদা, এটা হচ্ছে আমরা নাম দেখি বুঝতে পারছি যে বরোদা বা ভাদোদরা, যেটা গুজরাট, এখানে ওদের হেড অফিস আছে। ঠিক আছে, এটা খুবই কমন একটা জিনিস, নাম দেখি আমরা বুঝতে পারছি। আর এটা একটা জিনিস মজার আছে, যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক আফটার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরেই কিন্তু সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে আমাদের ব্যাংক অফ বরোদা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আর এদের হেডকোয়ার্টার আমি আগেও বললাম, উপরে লিখে দিয়েছিলাম যে বরোদা বা ভদোদরা। আর এদের ট্যাগলাইন পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিকে পার্ট যেখানে থাকছে, যে পরীক্ষাতে, কারণ এমন কোনো পরীক্ষা আমরা জেনারেলি দেখিনি যেখানে জিকে পার্ট নেই। অর্থাৎ সব পরীক্ষাতে জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেই জিকের জন্য কিন্তু এই ট্যাগলাইন গুলো ইম্পর্টেন্ট। ওরা বিভিন্ন সময় কোশ্চেন দেয় যে কোন কোম্পানি বা কোন ব্যাংক কার কি ট্যাগলাইন আছে। তাহলে আমরা যদি দেখি ব্যাংক অফ বরোদার ট্যাগলাইন হচ্ছে এম্পাওয়ারিং দ্য ট্রু পোটেন্সিয়াল। এম্পাওয়ারিং দ্য ট্রু পোটেন্সিয়াল, ব্যাংক অফ বরোদার ট্যাগলাইন। তাহলে এই ট্যাগলাইনটা মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সুমিত নাগালকে মনে রাখতে হবে। সুমিত নাগাল কি জন্য বিখ্যাত? উনি একজন বিখ্যাত রিনাউন্ড টেনিস প্লেয়ার অফ ইন্ডিয়া। কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করলেন? ব্যাংক অফ বরোদার সঙ্গে। ব্যাংক অফ বরোদার ট্যাগলাইন কি? এম্পাওয়ারিং দ্য ট্রু পোটেন্সিয়াল। তাহলে এই 4-5টা ইনফরমেশন আমরা পেলাম এই কোশ্চেনটা থেকে। এটা কিন্তু পরীক্ষার পারপাসেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট টপিক, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস চ্যান্সেলর, ভিসি। আমরা সবাই জানি, আমরা যারা ইউনিভার্সিটিতে বা হায়ার এডুকেশন নিয়ে পড়ি তারা এই টার্মটার সঙ্গে পরিচিত, কারণ জানি যে কোনো ইউনিভার্সিটি চালাতে গেলে তার একজন ভাইস চ্যান্সেলর দরকার আছে। চ্যান্সেলর থাকেন এবং তার নিচে ভাইস চ্যান্সেলর থাকেন, যিনি মেনলি পুরো ইউনিভার্সিটি কাজকর্ম পরিচালনা করেন। সে ভাইস চ্যান্সেলর হিসেবে দেখুন একটা নতুন ইউনিভার্সিটির নাম আমরা দিয়েছি এখানে, ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি। আমরা যদি এখন হোয়াটসঅ্যাপ দেখি, হোয়াটসঅ্যাপে দেখবে একটা নতুন একটা সিম্বল চলে এসেছে, যেখানে আমরা চ্যাট করি তার পাশেই সেটা হচ্ছে একটা ব্লু কালারের গোল্ড সাইন চলে এসেছে, যেটা আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সিম্বল দিয়েছে, যেখানে লামা বলে কিছু একটা রয়েছে, যেটাতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ওটা সার্চ করতে পারি। ঠিক আছে, এআই। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি, যেটা ভারতে প্রথম তৈরি করা হলো, ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি, এটা কোথায়? এটা হচ্ছে মুম্বাই তৈরি করা হয়েছে। ইট ইজ ইন মুম্বাই লিখে দেওয়া আছে। তাহলে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি কোথায়? মুম্বাইয়ে। ঠিক আছে, এবার এর প্রথম ভাইস চ্যান্সেলর কে নিযুক্ত হলেন? ভাইস চ্যান্সেলর হলেন প্রফেসর সিমন ম্যাক। প্রফেসর সাইমন ম্যাক। ঠিক আছে, দেখো নামটা শুনিয়ে বুঝতে পারছি উনি একজন বিদেশি। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ভারতের প্রথম কোনো এরকম একটা ইউনিভার্সিটি যেখানে ফার্স্ট ফরেন ন্যাশনাল কেউ এসে ভাইস চ্যান্সেলর হলেন। ঠিক আছে, এবং সেটা হচ্ছে
ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি প্রথম শুরু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি, সেটা মুম্বাইয়ে। এই মুম্বাই যে ইউনিভার্সিটিটা তৈরি হলো, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ রোল পালন করতে চলেছে আমাদের নিয়ার ফিউচারে, ঠিক আছে, মানে আমরা এমন কিছু জিনিস পাবো না বা এমন কিছু আমাদের অজানা থাকবে না যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানবে না। এবং এটা আমাদের মধ্যে একটা আশঙ্কাও রয়েছে যে এমন না হয় পরবর্তীকালে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমরাকে চালনা করছে। আমরা বিভিন্ন সময় দেখবো, খবরে দেখছি বা এতে দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু অসাধ্য সাধন হচ্ছে। আবার উল্টোটাও দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের অনেক বদনাম দুর্নাম এসবও করছে। মানে দুটো দিকই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রয়েছে, এবং এটা নিয়ে যাতে আমরা পরবর্তীকালে অনেক আগাতে পারি তার জন্য কিন্তু এটা ভারত সরকারের একটা দারুণ প্রচেষ্টা, যেটা হচ্ছে নতুন একটা ইউনিভার্সিটি তৈরি করা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভারতীয়রা বিশদে পড়াশোনা করবে, জানবে এবং এর কি ডেভেলপমেন্ট করা যায়, আরো কিভাবে একে উন্নত করা যায়। তার জন্য কিন্তু এই ইউনিভার্সিটি, এবং যার বর্তমানে ভাইস চ্যান্সেলর হলেন সাইমন ম্যাক। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি এটা মুম্বাইয়ে আছে, ঠিক আছে। এই কয়েকটা টপিকস মানে পয়েন্ট কিন্তু মনে রাখার দরকার আছে। এর পরের যে টপিকস, হুইচ কোম্পানি ইজ সেট টু বিল্ড এ রুপিস 650 করোড় মিউজিয়াম টেম্পলস ইন অযোধ্যা। অযোধ্যা আমরা সবাই জানি রাম মন্দিরের জন্য বিখ্যাত, ঠিক আছে। ওখানে একটা মিউজিয়াম অফ টেম্পলস হবে, ঠিক আছে। যেটা কোন কোম্পানি করতে চলেছে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো আমরা আনসার দিয়ে রেখেছি টাটা কোম্পানি কিন্তু এই কাজটা করতে চলেছে। এবার একটু রাম মন্দির সম্পর্কে লিখে দেওয়া আছে, এটা আমরা সবাই জানি, কারণ কদিন আগে রাম মন্দির উদ্বোধন হলো। রাম মন্দির তৈরির কাজ এখনো চলছে। সেই রাম মন্দির হচ্ছে অযোধ্যাতে অবস্থিত, ঠিক আছে। এটা রাম জন্মভূমি নামক যে সাইটটা, সেটাকে বলা হচ্ছে রাম জন্মভূমি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে এত বড় যে মন্দির তৈরি করা হলো, সেখানে কিন্তু কোথাও আয়রন বা স্টিল ইউজ করা হয়নি, পুরোটাই স্টোন দিয়ে ইউজ করা হলো। আর যে টেম্পেলটা, সেটা স্টাইল কি, টেম্পেলটা স্টাইল হচ্ছে নাগারা স্টাইল, ঠিক আছে। পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট এটা, যে কোন স্টাইলের টেম্পেল। আমরা যদি টেম্পেলের স্টাইল দেখি তাহলে দেখবো অনেক রকমের স্টাইল আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা যদি আর্ট এন্ড কালচার এই বইটা পড়াশোনা করি তাহলে দেখবো প্রচুর টাইপের টেম্পেল, নাগারা স্টাইল আছে, দ্রাবিডিয়ান স্টাইল আছে, ঠিক আছে, অনেক স্টাইল আছে। এই স্টাইলগুলো কিন্তু আমরা জানতে পারবো। তাহলে অযোধ্যাতে যে মিউজিয়াম অফ টেম্পল তৈরি হচ্ছে, সেটা দায়িত্ব নিচ্ছে টাটা সন্স। অযোধ্যা সম্পর্কে আমরা একটু জানলাম যে এটা বিখ্যাত হচ্ছে রাম মন্দিরের জন্য, রাম মন্দির রয়েছে এবং রাম জন্মভূমি। এবং এই মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনো আয়রন বা স্টিলের ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ স্টোন ইউজ করা হয়েছে। এবং এর স্টাইলটা হচ্ছে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাগারা স্টাইল আমরা হিস্ট্রিতে অনেকবার পড়েছি, অনেক কিছু জেনেছি, ঠিক আছে। অনেক মন্দির আছে যেগুলো নাগারা স্টাইল ফলো করে, সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। নেক্সট টপিক, হুইচ ডেট ইজ অবজার্ভড অ্যাজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস ডে এভরি ইয়ার, অর্থাৎ এমএসএমই ডে। এমএসএমই এটা আমরা খুবই ইম্পর্টেন্ট, এটা যারা আমরা পরীক্ষা দিই, ডব্লিউবিসিএস বা অন্য কোনো পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে ইকোনমিক্সে দেখবো এই টার্মটা কিন্তু খুব আসে, এমএসএমই। অর্থাৎ আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে লার্জ ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো তো আমাদের ভারত সরকার দেখছে এবং ভারত ভালোভাবে চলছে। কিন্তু আমরা যদি সমাজের মানে ডেভেলপমেন্ট চাই, যে মানে ওভারঅল ডেভেলপমেন্ট, যে সবাই উন্নতি করছে, তাহলে কিন্তু মাইক্রো স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজগুলো রয়েছে, যারা নতুন ব্যবসা শুরু করছে, যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য উন্নতির জন্য একটা ব্রাঞ্চ হচ্ছে এমএসএমই, ঠিক আছে। এটা একটা দপ্তর আছে, এবং সেই এমএসএমই তাদের জন্য কিন্তু একটা ডে পালন করে। যেরকম ভাবে আমরা ডক্টরস ডে কিছুদিন পরেই পালন করবো 1 তারিখে, ঠিক একইভাবে এমএসএমই ডে এটা আমরা কোন দিন পালন করব, এটা আমরা 27 তারিখ পালন করি, 27শে জুন। প্রতি বছর 27শে জুন এই এমএসএমই ডে পালন করা হয়। এবার এমএসএমই ডে প্রথম কবে করা হয়েছিল? 27শে জুন 2017। তাহলে 2017-য় 27শে জুন প্রথম আমরা এমএসএমই ডে পালন করি। তারপর থেকে প্রতি বছরই এই 27শে জুন দিনটাকে আমরা এমএসএমই ডে হিসাবে অবজার্ভ করে আসছি। কি জন্য করছি? যাতে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, সেগুলোকে যাতে আর একটু উন্নত করা যায়, এবং যাতে আমাদের ভারতের ইকোনমি আর একটু বুস্ট হয়। এটাই হচ্ছে এমএসএমই ডে পালন করার মূল উদ্দেশ্য। এবং তার সঙ্গে এমএসএমই সম্পর্কে মানুষকে সচেতন করাটাও কিন্তু এর একটা কাজ। এরপর দেখো থিম আছে, থিম অফ দ্য 2024 এমএসএমই ডে, ঠিক আছে। এই থিমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি প্রথম দিন থেকেই এভাবে বলে আসছি যে যে কোনো ডেগুলোর ক্ষেত্রে ডে যা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থিমগুলো। তো এবছর 2024-এর জন্য এমএসএমই ডে থিম কি ছিল? এমএসএমইস অ্যান্ড দ্য এসডিজিস। এটা মনে রাখতে হবে, এমএসএমইস অ্যান্ড দ্য এসডিজিস, ঠিক আছে। এটা হচ্ছে এবছরের থিম। তাহলে এমএসএমই ডে সম্পর্কে আমরা 3-4টা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। এমএসএমই ডে কি,
এমএসএমই কি প্রথমে জানলাম, এমএসএমই ডে কবে পালন করা হয় 27 জুন সেটা জানলাম, এমএসএমই ডে থিম কি সেটা জানলাম, এই এমএসএমইস অ্যান্ড দ্য এসডিজিস। আর এমএসএমই ডে প্রথম কবে পালন করা হয় সেটা হচ্ছে 27 জুন 2017। তাহলে এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। নেক্সট টপিকস, হু উইন্স দ্য 2024 পেন প্রিন্টার লিটারারি প্রাইজ। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এটা আমি আশা করতে পারি যে পরে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে। এবং যখন একজন বিখ্যাত রাইটার ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়ছে বা যারা ইংরেজি এখনকার দিনের যে বইগুলো সেগুলো নিয়ে পড়ছে তারা কিন্তু ওনার নাম অবশ্যই শুনেছেন, অরুন্ধতী রায়। ঠিক আছে, এই অরুন্ধতী রায় কিন্তু 2024-এর পেন প্রিন্টার লিটারারি প্রাইজ পেলেন। ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে পেন প্রিন্টার প্রাইজটা কি। এবার পেন প্রিন্টার প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল 2009 সাল থেকে। ঠিক আছে, হ্যাঁ, আর এরা দেয়, ইউনাইটেড কিংডম, এরা কিন্তু এই প্রাইজটা দেয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রাইজ অরুন্ধতী রায় এবছর পেয়েছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য আসতে পারে, যে পেন প্রিন্টার প্রাইজ এটা 2024-এ কে পেলেন, অরুন্ধতী রায়। নেক্সট টপিক যদি দেখি, মৎস্য 6000, মৎস্য 6000 রিসেন্টলি সি নিউজ ইজ, এটা কি অ্যাকচুয়ালি, এটা দেখো কি, এটা হচ্ছে একটা ডিপ সাবমার্জেন ভেহিকল অর্থাৎ সাবমেরিন। ঠিক আছে, যেটা আমাদের ওশেনে যে মানে জলের ভিতরে যে ভেহিকলটা যেতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সাবমেরিন যেটা ডিপ ওশিয়ানে চলতে পারে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিতে পারে যে মৎস্য 6000 হুইচ টাইপ অফ ভেসেল ইট ইজ এ ডিপ সাবমার্জেন্স ভেসেল, বা যেটাকে আমরা সাবমেরিন বলতে পারি। তো এই হচ্ছে মৎস্য 6000। এবার দেখো একটা খুবই ইম্পর্টেন্ট, ইন হুইচ স্টেট ডিড দ্য ক্যাবিনেট রিভোক এ 52 ইয়ার্স ওল্ড রুল। কি রুল সেটা, নাও রিকোয়ারিং মিনিস্টার্স টু পে ইনকাম ট্যাক্স, যে মিনিস্টারদের ইনকাম ট্যাক্স দিতে হবে এবার থেকে। ঠিক আছে, আগে এটা দিত না সেই রাজ্যটা, তারপর থেকে ডিসিশন হয়েছে, ওদের ক্যাবিনেটে পাস করেছে যে এবার থেকে ওদেরকেও কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। এটা কোন রাজ্য, মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশ রাজ্য ডিসিশন নিয়েছে যে তাদের যারা ক্যাবিনেট মিনিস্টার বা মিনিস্টার্স রয়েছেন তারাও কিন্তু এরপর থেকে ইনকাম ট্যাক্সের আওতায় চলে এলেন। ঠিক আছে, তারাকেও ইনকাম ট্যাক্স পে করতে হবে। দেখো ওটাই লেখা আছে যে ক্যাবিনেট মিনিস্টার যারা অ্যালাউন্স এবং স্যালারি পায় সেখান থেকে কিন্তু তাদেরকে এবার থেকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। এবার মধ্যপ্রদেশ সম্পর্কে কয়েকটা জিনিস দেওয়া আছে। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি, আমরা সবাই জানি ভোপাল। মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কোটা 55, এত মনে রাখার দরকার নেই। চিফ মিনিস্টার কে আছে, মোহন যাদব। ঠিক আছে, আমরা কালকে এটা নিয়ে আলোচনা করলাম, মোহন যাদব যে কয়েকটা পিএম কলেজ তৈরি করছেন, সেন্টার অফ এক্সেলেন্স, যেখানে কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, প্রতি রাজ্যে একটা করে এরকম পিএম কলেজ থাকবে। আর মধ্যপ্রদেশের কয়েকটা টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশ কিন্তু এই টাইগার রিজার্ভ বা ফরেস্টের জন্য খুবই বিখ্যাত। কারণ আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি ফরেস্ট কিন্তু আমরা মধ্যপ্রদেশেই দেখতে পাবো। ঠিক আছে, মধ্যপ্রদেশ কিন্তু ফরেস্টের জন্য প্রচুর বিখ্যাত, এবং এখানে প্রচুর ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু রয়েছে। কি কি এরকম টাইগার রিজার্ভ রয়েছে দেখে নিই আমরা। কানহা আছে, পরীক্ষাতে দেয় যে কানহা টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত, এর আনসার হবে তখন মধ্যপ্রদেশ। আর কি কি রয়েছে, বান্ধবগড় রয়েছে, বান্ধবগড় এই নামটা আমরা শুনেছি, যারা পরীক্ষা দিই তারা এই দুটো পরীক্ষা মানে এই দুটো টার্ম কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো দিন পেয়েছি। আর কি কি রয়েছে, পান্না আছে, খুবই ইম্পর্টেন্ট, পেঞ্চ আছে, সঞ্জয় ডুবরি আছে, সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ। ঠিক আছে, আর হচ্ছে সাতপুরা। ঠিক আছে, সাতপুরা পাহাড় ঘেঁষা, সাতপুরা পর্বত ঘেঁষা। তাহলে এই যে কয়েকটা টাইগার রিজার্ভ এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি যে টাইগার রিজার্ভ গুলো আমি মার্ক করে দিলাম, কানহা, বান্ধবগড়, পান্না, পেঞ্চ এবং সঞ্জয় ডুবরি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম, মধ্যপ্রদেশের ক্যাপিটাল, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, মধ্যপ্রদেশের একটু আগে বললাম যে প্রতি ডিস্ট্রিক্টে একটা করে কলেজ হচ্ছে, সেন্টার অফ এক্সেলেন্স। ঠিক আছে, সেটা হচ্ছে পিএম কলেজ নাম দিয়েছে ওরা। এরপর হচ্ছে কয়েকটা টাইগার রিজার্ভ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কানহা, বান্ধবগড়, পান্না, পেঞ্চ এবং হচ্ছে সঞ্জয় ডুবরি। এই কয়েকটা টাইগার রিজার্ভ খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেলাম। যেমন ফার্স্ট হচ্ছে যে কোন রাজ্য তাদের মিনিস্টারদের জন্য যে ইনকাম ট্যাক্সের ছাড় ছিল সেটা তুলে দিল, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবার মধ্যপ্রদেশ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের টোটাল টপিকস, আজকে 9টা টপিকস। আশা করি এই টপিকসগুলো তোমাদের পরীক্ষার পারপাসে তো কাজে লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে একজন ওয়েল ইনফর্মড সিটিজেন হিসাবে নিজেকে তৈরি করতেও কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।
থ্যাংক ইউ।